আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ২৭ নম্বর পেজ থেকে, হ্যাঁ? ২৭ পৃষ্ঠা থেকে আজকে আমরা আলোচনা করব, অর্থাৎ সি গ্রেড ফার্মেসি কোর্সের মূল বই থেকে আমরা আলোচনা করব ২৭ নম্বর পেজ থেকে, অর্থাৎ চিকিৎসার ধারা অনুযায়ী ঔষধের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। আচ্ছা, সাধারণভাবে আমরা যে সব ওষুধ গ্রহণ করি তার বেশিরভাগই হচ্ছে রাসায়নিক ঔষধ, অর্থাৎ রাসায়নিক, হ্যাঁ, বিভিন্ন রাসায়নিক। এছাড়া অন্যান্য ধরনের ওষুধও রয়েছে। এখানে চিকিৎসা ধারা অনুযায়ী বিভিন্ন ধরনের ওষুধের কথা সংক্ষেপে আলোচনা করা হলো। যেমন হচ্ছে এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদীয় এবং হচ্ছে ইউনানি। অ্যালোপ্যাথি বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে গাছগাছড়ার উপর নির্ভরতা কমিয়ে ওষুধের মূল উপাদান দিয়ে চিকিৎসা করার জন্য এই পদ্ধতি। এটি বর্তমান সময়ের মূলধারার ওষুধ, যা দ্রুত রোগ উপশম করে, অর্থাৎ অ্যালোপ্যাথিক ওষুধ দ্রুত রোগ উপশম করে। এই জন্য চিকিৎসক এবং রোগীদের কাছে এটি জনপ্রিয় হয়ে উঠেছে। সাধারণত বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে এ ধরনের ঔষধ তৈরি করা হয়। এটি অত্যন্ত বিশুদ্ধ এবং সুনির্দিষ্ট রোগের উপর কাজ করে বলে একে কার্যক্ষমতা বেশি, অর্থাৎ এর কার্যক্ষমতা বেশি, অর্থাৎ এটি বিশুদ্ধ এবং সুনির্দিষ্ট রোগের উপর কাজ করে, এজন্য এর কার্যক্ষমতা বেশি। এলোপ্যাথি ওষুধের মূল অসুবিধা হলো এর পার্শ্ব প্রতিক্রিয়া, অর্থাৎ অ্যালোপ্যাথিক ওষুধের মূল অসুবিধা হচ্ছে এর পার্শ্ব প্রতিক্রিয়া। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ ব্যবহার করা কিন্তু খুব বিপজ্জনক, অর্থাৎ অ্যালোপ্যাথিক ওষুধ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করাটা অত্যন্ত বিপজ্জনক। এই রোগের লক্ষণ ভালোভাবে বুঝে এরপর এই ওষুধ প্রয়োগ করতে হয়, অর্থাৎ অ্যালোপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হলে এই রোগের লক্ষণগুলো খুব ভালোভাবে বুঝে নিতে হবে। আচ্ছা, অপরদিকে হোমিওপ্যাথি। অষ্টাদশ শতকে জার্মান চিকিৎসক এবং রসায়নবিদ স্যামুয়েল হ্যানিম্যান হোমিওপ্যাথির ধারণা দেন। এই পদ্ধতিতে ওষুধ বিভিন্ন মাত্রায় রোগীর শরীরে প্রয়োগ করা হয়। ওষুধের যে মাত্রায় রোগীর সমলক্ষণ প্রকাশিত হয় সেই মাত্রায় ওষুধ কার্যকর বলে ধরে নেওয়া হয় এবং চিকিৎসায় ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের ভেষজ থেকে, অর্থাৎ বিভিন্ন ধরনের ভেষজ থেকে হোমিওপ্যাথি ওষুধ তৈরি করা হয়। হোমিওপ্যাথি ওষুধ কিসে থেকে তৈরি করা হয়? বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ থেকে, যেমন হচ্ছে বেলাডোনা, নেক্স ভমিকা, থুজা ইত্যাদি। হোমিও ওষুধের কার্যকারিতা অত্যন্ত ধীর, অর্থাৎ হোমিও ওষুধ ধীর গতিতে কাজ করে, তাই রোগ মুক্তির জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন, অর্থাৎ হোমিও ওষুধ দিয়ে চিকিৎসা করলে দীর্ঘ সময় লাগে রোগ মুক্তি হতে। এই কারণে সহজলভ্য এবং দামে কম হলেও এটি মূল ধারার ওষুধ হয়ে উঠতে পারেনি। অর্থাৎ এই হোমিওপ্যাথি ওষুধ আপনার দীর্ঘমেয়াদী সময়ের জন্য এটি ব্যবহার করা হয়, অর্থাৎ এটি অত্যন্ত ধীরগতির ওষুধ, যে কারণে এটি জনপ্রিয় হয়ে উঠতে পারেনি বা মূলধারার ওষুধ হয়ে উঠতে পারেনি। অন্যদিকে আয়ুর্বেদীয়
সুপ্রাচীন এই চিকিৎসা ধারার ইতিহাস প্রায় 5,000 বছরের। আয়ুর্বেদীয় ওষুধের চিকিৎসা ধারার ইতিহাস প্রায় 5,000 বছরের। ভারতবর্ষে এর উৎপত্তি, অর্থাৎ তাহলে আয়ুর্বেদীয় ওষুধ কোথায় উৎপত্তি? ভারতবর্ষে। হ্যাঁ, ভারতের চরক, সুশ্রুত এবং ধন্বন্তরী, তারপর হচ্ছে ভরদাস প্রমুখ এই ধারার শ্রেষ্ঠ বিজ্ঞানীদের কয়েকজন। চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা এর মূল ভিত্তি। অর্থাৎ এই আয়ুর্বেদীয় ঔষধের মূল ভিত্তি কারা? মূল ভিত্তি হচ্ছে কে? চরক সংহিতা এবং হচ্ছে সুশ্রুত সংহিতা। আয়ুর্বেদ মতে বিশ্ব ব্রহ্মাণ্ড যেমন বিভিন্ন উপাদানে তৈরি, তেমনি মানব দেহেও বিভিন্ন উপাদানে তৈরি। যখন কোনো উপাদানে ঘাটতি হয় তখন শরীর রোগাক্রান্ত হয়। উদ্ভিদ, প্রাণীজ বা খনিজ বিভিন্ন প্রাকৃতিক ওষুধ উপযুক্ত পথ্যের সহায়তায় শরীরকে সুস্থ করে। আয়ুর্বেদ ধারায় চিকিৎসকেরা কবিরাজ বা বৈদ্য নামে পরিচিত। আয়ুর্বেদিক যারা চিকিৎসা করে তাদেরকে বলা হয় কবিরাজ বা বৈদ্য। অপরদিকে ইউনানি, গ্রিসের ইউনান প্রদেশের সর্বপ্রথম এই ধারার উৎপত্তি বলে এটি ইউনানি নামে পরিচিত। আচ্ছা, ইউনানি নামটা তাহলে কোথায় আসলো? গ্রিসের ইউনান প্রদেশ থেকে। হ্যাঁ, গ্রিসের ইউনান প্রদেশ থেকে সর্বপ্রথম এই ধারার উৎপত্তি হয় বলে এটাকে ইউনানি নামে পরিচিত। পরবর্তীকালে মধ্যযুগে ইবনে সিনা সহ আরবীয় চিকিৎসকগণ ইউনানি ধারাকে সুপ্রতিষ্ঠিত করেন। এ ধারায় রোগ লক্ষণকে পাশ কাটিয়ে রোগের চিকিৎসা করা হয়। অর্থাৎ এ ধারায় রোগ লক্ষণকে পাশ কাটিয়ে রোগের চিকিৎসা করা হয়। রোগ নির্ণয়ের জন্য প্রধানত রোগীর নাড়ির গতি, মলমূত্র ইত্যাদি পরীক্ষা করা হয়। আয়ুর্বেদ মতো এখানেও উদ্ভিদ, প্রাণীজ এবং খনিজ বিভিন্ন প্রাকৃতিক ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। তবে আয়ুর্বেদের সাথে এর প্রধান পার্থক্য হলো এই চিকিৎসা ব্যবস্থায় ওষুধকে সুমিষ্ট, সুস্বাদু এবং সুগন্ধময় করে তৈরি করা হয়। এই ধারার চিকিৎসকেরা হাকিম বা তিব্য নামে পরিচিত। অর্থাৎ আয়ুর্বেদিক ডাক্তার যারা তাদেরকে কবিরাজ বা বৈদ্য নামে ডাকা হয়, এবং হচ্ছে ইউনানি চিকিৎসা যারা করে তাদেরকে হাকিম বলা হয়। হ্যাঁ, হাকিম বা তিব্য নামে পরিচিত। ওষুধের ব্যবহার বা অপব্যবহার সম্পর্কে আমরা একটু জেনে নেই। ফার্মাসিস্টরা যখন ফার্মেসিতে কাজ করেন তখন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অর্থাৎ ফার্মাসিস্টরা যখন ফার্মেসিতে কাজ করেন তখন তারা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। যে কোনো প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্র সরাসরি ফার্মেসিতে আসে ওষুধ ক্রয়ের জন্য। যে সকল ফার্মাসিস্টরা ওষুধের দোকানে কাজ করেন তাদের সামাজিক দায়িত্ব অনেক। অর্থাৎ যে সকল ফার্মাসিস্টরা ওষুধের দোকানে বা ফার্মেসিতে কাজ করেন তাদের সামাজিক দায়িত্ব অনেক। ওষুধের দোকানে ফার্মাসিস্টকে সার্বক্ষণিক উপস্থিত থাকতে হয়। অর্থাৎ একজন ফার্মাসিস্টকে ওষুধের দোকানে সার্বক্ষণিক উপস্থিত থাকতে হয়। রোগী বা রোগীর কোনো আত্মীয় ওষুধ কিনতে দোকানে এলে প্রথমে সাক্ষাৎ দেন ফার্মাসিস্ট। সাধারণত
রোগীর ব্যবস্থাপত্র অনুসারে ফার্মাসিস্ট প্রয়োজনীয় ঔষধ এবং পথ্য সম্পর্কে রোগীকে ধারণা দিয়ে থাকেন। কিন্তু আমাদের দেশে ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ কেনা বা বিক্রির প্রবণতা নিয়মিত ব্যাপার। ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন ছাড়া প্রতিদিন শত শত অ্যান্টিবায়োটিক যেমন সেপ্রাডিন, সেফিক্সিম, সেফোরক্সিম, সেপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন ইত্যাদি ঔষধ বিক্রয় হচ্ছে। অ্যান্টিবায়োটিক বিক্রয়ের ক্ষেত্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র থাকা বাঞ্ছনীয়, অর্থাৎ ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। অতএব কোনো ফার্মাসিস্ট যদি রোগী চাহিদা মাত্র অথবা রোগী কোনো রোগের উপসর্গের কথা বলা মাত্র অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, তাহলে এটি শুধু ঔষধের অপব্যবহারই নয়, বরং এটি একটি মারাত্মক অপরাধ। অর্থাৎ প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রয় হচ্ছে মারাত্মক অপরাধ। ফার্মাসিস্টের এই অপরাধের ফলে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার কি মারাত্মক ক্ষতি করছে তার অনেক উদাহরণ রয়েছে। সাধারণত চিকিৎসকেরা কোনো ব্যবস্থাপত্রে অ্যান্টিবায়োটিক লিখেন যখন কোনো রোগীর শরীরে ইনফেকশন বা জীবাণু সংক্রমণ হয়। এছাড়াও ইনফেকশনের ধরনের উপর নির্ভর করে কোন অ্যান্টিবায়োটিক খেতে হবে, দিনে কয়বার খেতে হবে, কি পরিমাণ, কতদিন ধরে খেতে হবে, খাওয়ার আগে বা পরে খেতে হবে কিনা ইত্যাদি জটিল বিষয় জড়িত রয়েছে। ধরা যাক একজন ফার্মাসিস্ট জানেন সাধারণ সর্দি কাশি হলেও তা ইনফেকশন জনিত নাও হতে পারে। তাই সাধারণ সর্দি কাশি নিয়ে রহিম ফার্মেসিতে আসা মাত্র ফার্মাসিস্ট রোহিত তাকে ক্লক্সাসিলিন দিয়ে বলল দিনে 2 বার এভাবে 3 দিন খেতে হবে, অর্থাৎ দিনে 2 বার 3 দিন খেতে হবে। এখানে রোহিত যে মারাত্মক ভুলগুলো করলো তা নিম্নরূপ। প্রথমত সর্দি কাশিতে কোনো অ্যান্টিবায়োটিক লাগে না। 2 নম্বর হচ্ছে অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরামর্শ দিয়ে ফার্মাসিস্ট তার শপথ ভঙ্গ এবং রোগীকে অতিরিক্ত আর্থিক ক্ষতির সম্মুখীন করল। তৃতীয়ত রোগীকে ডাক্তারের কাছে যাওয়া থেকে বিরত করে রোগীকে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত করল। চতুর্থ 4 নম্বর পয়েন্ট হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ডিসপেন্সিং বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। তাই শপথ ভঙ্গের অপরাধী হলো ফার্মাসিস্ট রোহিত। এ ধরনের বেআইনি কার্যকলাপ থেকে যে কোনো ফার্মাসিস্টের বিরত থাকা বাঞ্ছনীয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আইন ভঙ্গের অপরাধে ফার্মাসিস্ট রোহিত এখন অপরাধী। ফার্মেসি কাউন্সিল কর্তৃক যে সব অপরাধের জন্য রোহিতকে আইনের আওতায় সুপর্দ করতে পারে সেগুলো হলো ভুল ঔষধ নির্ধারণ, আর্থিক ক্ষতি, রোগ নির্ণয়ে ভুল, পেশাগত অপরাধ, ওষুধের অপব্যবহার এবং ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি করা। অর্থাৎ এই 6টি অপরাধে রোহিত অপরাধী হলেন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যেহেতু এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের দরকার নেই, কিন্তু রোহিতের পরামর্শে রহিম ক্লক্সাসিলিন ব্যবহার করতে
বাধ্য, এটাকে বলে ওষুধের অপব্যবহার। অর্থাৎ যেখানে অ্যান্টিবায়োটিকের দরকার নেই সেখানে রোগীকে অ্যান্টিবায়োটিক খেতে বাধ্য করাকে বলা হয় ওষুধের অপব্যবহার। রহিমকে ব্যবস্থাপত্র দেওয়ার জন্য 7 নম্বর পয়েন্ট, রহিমকে ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন দেওয়ার সময় ফ্লক্সাসিলিনের পরিমাণ বা ডোজ, দিনে কয়বার, ফ্রিকোয়েন্সি, কত ঘন্টা পর পর এবং কতদিন পর্যন্ত খেতে হবে এর কোনো সঠিকভাবে বলতে না পারায় রহিমের রোগ সারার পরিবর্তে রোগের বিস্তৃতি ঘটতে বাধ্য, অর্থাৎ ড্রাগ রেজিস্ট্যান্স হবে অথবা ওষুধটি কার্যকারিতা হারাবে এবং ভবিষ্যতে ক্লক্সাসিলিন আর রহিমের শরীরে কাজ করবে না। রোহিতের মতো অনেক ফার্মাসিস্টের কারণে আমাদের দেশে অনেক জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক যেমন সালফা ড্রাগস, সিপ্রোফ্লক্সাসিন ইত্যাদি কাজ করে না। এর ফলে আমাদের জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় অনেক অ্যান্টিবায়োটিক আজ জীবাণুদের সাধারণ খাবারে পরিণত হয়েছে। শুধুমাত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার করার কারণে মানুষ মৃত্যুবরণ করছে বিভিন্ন ইনফেকশনে। একটু সচেতন হলে রোহিতের ভুলগুলো খুব সহজেই পরিহার করা যায়। যেমন রহিম দোকানে এসে ওষুধ চাওয়ার পর ফার্মাসিস্ট রোহিত তাকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য পরামর্শ দিয়ে সঠিক এবং বিচক্ষণতার পরিচয় দিত এবং তা ফার্মাসিস্টের যথার্থ দায়িত্ব পালন বলে বিবেচিত হতো। রহিম যদি আঙ্গুল কাটা নিয়ে আসতো তাহলে তাকে প্রাথমিক চিকিৎসা যেমন কাটা স্থানে ড্রেসিং করিয়ে হাসপাতালে পাঠাতে পারত। এর বাইরে অন্য যে কোনো কাজ যেমন কোনো ওষুধ খেতে বলাই হচ্ছে ওষুধের অপব্যবহার। ওষুধ হচ্ছে বিশেষ ধরনের রাসায়নিক যৌগ যা মানুষ বা প্রাণীর অসুস্থ অবস্থায় একটি সুনির্দিষ্ট মাত্রা বা পরিমাণে ব্যবহৃত হয়। শুধু তাই নয়, দিনে কয়বার ব্যবহার করতে হবে এবং কতদিন ব্যবহার করা যাবে তাও উল্লেখ করা থাকে। যেমন প্যারাসিটামল ট্যাবলেট 500 মিলিগ্রাম প্যারাসিটামল থাকে, অর্থাৎ প্যারাসিটামলে 500 মিলিগ্রাম প্যারাসিটামল থাকে। প্রাপ্তবয়স্ক কারো জ্বর বা মাথা ব্যথা হলে একটি করে প্যারাসিটামল ট্যাবলেট দিনে 3 থেকে 4 বারের বেশি ব্যবহার করা যাবে না। ওষুধের ব্যবহারের আগে কয়েকটি বিষয় লক্ষণীয়। কোনো অসুস্থ ব্যক্তি স্বেচ্ছায় কোনো ওষুধের দোকানে গিয়ে নিজের ধারণা বা অনুমান মতো ওষুধ কেনা কখনো উচিত নয়। যদি কেউ এই ধরনের অনুচিত কাজ করেন তাহলে তার শারীরিক ক্ষতি বা পরিণাম ভয়াবহ। এছাড়াও যে ফার্মাসিস্ট ওষুধের দোকানে কাজ করেন তারও উচিত নয় কোনো রোগী বা ব্যক্তিকে প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ যেমন হার্টের ওষুধ, অ্যান্টিবায়োটিক ইত্যাদি ক্রয় করতে এলে সহযোগিতা করা। এগুলো ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন ছাড়া বিক্রয় করা থেকে বিরত থাকা ফার্মাসিস্টের দায়িত্ব এবং কর্তব্য। বরং ফার্মাসিস্টের কাজ হলো রোগীকে বুঝিয়ে ডাক্তারের কাছে পাঠানো, কারণ একমাত্র ডাক্তার সাহেবই কোনো রোগের কারণ বুঝতে পারেন।
এবং রোগের ধরন অনুযায়ী ওষুধ নির্ধারণ করতে পারেন। আইনগতভাবে ডাক্তাররা হচ্ছেন একজন স্বীকৃত পেশাজীবী যারা রোগ নির্ণয় এবং ওষুধের নাম, মাত্রা এবং ব্যবহারের মেয়াদ নির্ধারণ করেন। অন্যদিকে ফার্মাসিস্টের কাজ হচ্ছে কোনো ব্যক্তি প্রেসক্রিপশন নিয়ে দোকানে উপস্থিত হলে মানসম্পন্ন ওষুধ ওষুধ খাওয়ার নিয়মাবলী, ওষুধ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে রোগীকে বিশদ ধারণা দিয়ে রোগীকে সাহায্য করে। উদাহরণ যেমন হচ্ছে জন্ডিসের সময় কেউ প্যারাসিটামল গ্রহণ করলে তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, অর্থাৎ জন্ডিসের সময় প্যারাসিটামল ব্যবহার করা যাবে না, কিংবা ভিটামিন সি বেশি খেলে উপকারের বদলে অপকারী বেশি, অর্থাৎ ভিটামিন সিও বেশি খাওয়া যাবে না। হ্যাঁ, রোগ নিরাময় অথবা উপশমের জন্য যেসব রাসায়নিক যৌগ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা হয় তাকে ঔষধ বলে। ওষুধ হচ্ছে বিশেষ ধরনের রাসায়নিক যৌগ। ওষুধের ব্যবহার নির্ভর করে ডাক্তার, রোগী ও ফার্মাসিস্টের সম্পর্কের উপর। অর্থাৎ একজন মানুষ অসুস্থতা বোধ করলে প্রথমে দেখা করবেন ডাক্তারের সাথে। রোগীর অসুস্থতার কারণ এবং অর্থাৎ রোগ নির্ণয় এবং এরপর প্রয়োজনীয় ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন লিখবেন ডাক্তার। উক্ত ব্যবস্থাপত্রে কোন কোন ঔষধের ডোজ, দিনে কয়বার, কতদিন ধরে ব্যবহার করতে হবে সেগুলো ডাক্তার সাহেব লিখে দেবেন। এছাড়াও তিনি পথ্য নির্দেশনা কখনো ব্যবস্থাপত্রে লিখে বা মৌখিকভাবে বলে দেবেন। ডাক্তার সাহেব রোগীর জন্য ব্যবস্থাপত্র লেখার পূর্বে রোগীর বয়স, ওজন, রোগীর মূল সমস্যাগুলি, রোগীর ইতিহাস ইত্যাদি বিষয়ে জেনে নেন। ওষুধের পরিমাণ, ডোজ নির্ধারণের জন্য রোগীর বয়স, ওজন জানা অত্যাবশ্যক, কারণ বয়সের তারতম্যের বা পার্থক্যের উপর ওষুধের পরিমাণ নির্ধারিত হয়। ওষুধের সঠিক ব্যবহার। কোনো ব্যক্তি অসুস্থতা বোধ করা মাত্র ডাক্তারের পরামর্শ বা প্রেসক্রিপশন অনুযায়ী কোনো ওষুধের দোকান থেকে ওষুধ ক্রয়, নির্দিষ্ট সময় মেনে ওষুধ এবং পথ্য খাওয়া এবং ডাক্তার নির্দেশিত দিন পর্যন্ত ওষুধ খেতে বাধ্য থাকাকে ওষুধের সঠিক ব্যবহার বলে। যেমন একজন পূর্ণবয়স্ক ব্যক্তি 18 বছর বা এর অধিক বয়স যার কোনো ধরনের সংক্রমণ বা ইনফেকশন হলে ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী এমপিসিলিন 500 মিলিগ্রাম 8 ঘন্টা অন্তর অন্তর দিনে 3 বার করে 7 দিন খেতে হবে। কোনো রোগীর এ নিয়ম মেনে চলাকেই ওষুধের সঠিক ব্যবহার বলে। অর্থাৎ নিয়ম মেনে ওষুধ ব্যবহার করাকে ওষুধের সঠিক ব্যবহার বলে। যদি কোনো রোগী দিনে 8 ঘন্টা অন্তর ওষুধটি সেবন না করেন এবং নির্দেশিত সময় অর্থাৎ 7 দিন পর্যন্ত ওষুধ গ্রহণ না করেন, তবে এটাকে ওষুধের অপব্যবহার হিসেবে গণ্য করা হবে। রোগীর এই ধরনের ভুল প্রয়াস
প্রায়শ হয়ে থাকে। এই ভুলগুলো রোধ করা ফার্মাসিস্টদের দায়িত্ব। ফার্মাসিস্টরা হচ্ছেন ওষুধ বিশেষজ্ঞ বা ড্রাগ এক্সপার্ট, যিনি ওষুধের ব্যবহার সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। ওষুধের অপব্যবহারের কারণসমূহ নিম্নরূপ: প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ক্রয় বিক্রয় করলে, যেমন অ্যান্টিবায়োটিক জাতীয় সব ওষুধ, হার্টের ওষুধ, কিডনি রোগের ওষুধ ইত্যাদি। প্রেসক্রিপশনে বর্ণিত ওষুধের মাত্রা অনুযায়ী না খেলে ওষুধের অপব্যবহার হবে। প্রেসক্রিপশনে বর্ণিত অনুযায়ী সময় অনুযায়ী ওষুধ না খেলে ওষুধের অপব্যবহার হবে। ওষুধ যথার্থভাবে শরীরে কাজ করবে না এবং নতুন জটিলতা সৃষ্টি করবে। প্রেসক্রিপশনে বর্ণিত নির্দেশিত দিন পর্যন্ত ওষুধ না খেলে ওষুধের অপব্যবহার হবে। আচ্ছা, আজকে আমরা তাহলে এই 29 নম্বর পেজ পর্যন্ত আলোচনা করলাম। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা এই 30 নম্বর পেজ থেকে শুরু করব ইনশাল্লাহ, অর্থাৎ ওষুধের সঠিক ব্যবহারে ফার্মাসিস্টের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে।